আমাদের অনেক ভুক্তভোগী এসি রুমকে ভয় পায়, কারণ এসি রুমে টর্চার রুমগুলোতে এসি থাকতো, কারণ আই সাপোজ অফিসাররা যখন এগুলো করতেন ওনারা ঘামতে চাইতেন না। গানটা সাউন্ড আসতো, মানে ঠিক থাকতে পারতাম না, আর শুধু চিৎকার সাউন্ড আসতো। গান বাজিয়ে মারধর করা হতো, যখন সাউন্ড আসতো মানে কোনো প্রকার আমি তো মানে টেনশন। আমি গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি, ঠিক মতো আমি দেখতে পারিনি। চিকিয়া কালিয়ারে ওই গানটা আপনি দেখতে পারেন নাই? জি, গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি, ওইভাবে আমি দেখতে পারিনি। এরকম বাইরেতে হইতো ফ্লোরে, এখানে টাক দিলে আমরা আসবো। প্রসাবের মিউজিক ছেড়ে দিছি, ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না। মিউজিকের সাথে তো টাকা হারায় যায়, ওই সাউন্ড তো আর পাবে না। এরকম কিছু প্রসাব পায়খানা করে দিয়েছে আমার সামনে। আবার এটা আমরাই পরিষ্কার করতেছি, তারা দিয়ে যে করে তারা দিয়ে পরিষ্কার করে। সে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আমার মেরে ফেললেই ভালো, এই কষ্ট দেওয়ার দরকার কি? এই মানুষগুলো কিন্তু যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, তারা কিন্তু এটা ভুলতে পারেন নাই। তারা এখনো গভীর রাতে ঘুম ভেঙে যায়, তাদের চিৎকার করেন। এই ট্রমার থেকে কিন্তু এখনো বেরিয়ে আসেনি। বাথরুমে একটা নতুন লাক্স সাবান ছিল। হ্যাঁ, এখন ওই লাক্স সাবানের স্মেল আসলে আমার মাথায় কাজ করে না। ওই লাক্স সাবানের ওই স্মেলটা যদি কেউ আমার সঙ্গে বের করবে, আমার মানে আমি ভিতরে অস্থিরতা চলে আসে, আতঙ্কগ্রস্ত হই। আর শুধু যে তারা বেরিয়ে আসে নাই তা না, এই সমাজটাও কিন্তু এক ধরনের ভীতিকর মানে ভয়ার্থ পরিবেশের মধ্যে একটা ভয় সমাজের ভিতর কিন্তু মানে প্রবাহিত। আওয়ামী লীগের শাসন আমলে আমরা যেটা দেখেছি মূলত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলকে দমন করার জন্য এই গুমকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং সেক্ষেত্রে তাদের প্রধান টার্গেট ছিল বিএনপি, জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সরকারের বিরুদ্ধে যখন জনমত তৈরি হয়ে যেত, সরকারের বিরুদ্ধে যখন মানুষ প্রশ্ন করা শুরু করত, যখন সংঘবদ্ধ আন্দোলনের চেষ্টা হতো, বিরোধী দল বিরোধী মত যখন সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে কোনো বিষয়কে প্রোটেস্ট করতে চাইতো, তখনই এই নির্যাতনের মাত্রা বেড়ে যেত, মানুষের ঠিয়ানার সংখ্যা বেড়ে যেত। এবং আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে গুমের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেত। এটা আমরা দেখেছি 2014 নির্বাচনের আগে, অর্থাৎ 2013 পিরিয়ডে, এবং 2018 সময় 2017-18, এবং 2024 নির্বাচনের ঠিক আগে 2023 শেষের দিকে এবং 24 শুরুর দিকে। In her second term as Prime Minister, security forces were locking up opposition figures without trial. Among them, a popular official with the Bangladesh Nationalist Party, Sajidul Islam Sumon. In December 2013, eyewitnesses say he and 5 friends were taken by authorities and never seen again. কেন নিল? কি দোষ আমার ছেলের? আমার ছেলে নাই, আমি কি করবো পয়সা থেকে? এটা আমরা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালেও দেখতাম যে অস্বাভাবিকভাবে মামলার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং সেখানে মূল আসামি হিসেবে যাদেরকে দেখা হতো তারা হচ্ছে তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী। মিডিয়াকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের মতো করে ব্যবহার করেছে। তারা যেই ধরনের গল্প বানিয়ে দিবে সেই গল্পটাই যাতে প্রচার করা হয়, এবং মিডিয়া সেটা প্রচার করত নির্দ্বিধায়। কোনো জায়গায় কিন্তু তারা প্রশ্ন করত না, একদম হুবহু একই বয়ান, বাহিনী যে বয়ানটা দিত সেই গল্পই তারা ছেপে দিত। যখন একজন গুম হচ্ছে, দের আর ওয়ান অফ টু থিংস যেটা হতে পারে, একটা হলো তাকে মেরে ফেলা হবে বা তাকে বাঁচিয়ে রাখা হবে। বাঁচিয়ে রাখার পরবর্তী কী হবে? বাঁচিয়ে রাখার পরবর্তীতে বেশিরভাগ কেস হলো যে তাদেরকে মামলা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশে মামলাগুলো যথেষ্ট ভয়ঙ্কর, মানে এটা কিন্তু আমরা বলছি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম গুমের সাথে কন্টিনিউয়াস একটা সিস্টেম ছিল। ছাড়ার জিনিসটাকে সেটাকে লিগ্যালাইজ করার জন্য
অর্থাৎ তাকে একটা বেআইনি কাস্টডি থেকে একটা আইনি কাস্টডিতে নেওয়ার জন্য একটা মামলা মোকদ্দমা দরকার। সেই কাজটা করতে গিয়ে অনেক মিথ্যা মামলা মোকদ্দমায় তাদেরকে জড়িত করে দেওয়া হতো। প্রত্যেকের ক্ষেত্রে একাধিক মামলা দেওয়া হয়েছে, তার মধ্যে একটা মামলা প্রত্যেকের ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এবং জঙ্গি তকমা দিয়ে দেওয়া। এবং প্রত্যেকটা ভিকটিমের ক্ষেত্রে তাদেরকে দেখা হচ্ছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা। তো বলছে তারেক রহমানের অ্যাকাউন্ট ডিটেল বলেন, কোন কোন জায়গায় তার টাকা থাকে। আমি বলছি ভাই আমি জানি না, আই ডোন্ট নো, আই সিম্পলি ডোন্ট নো। তো বলছে ম্যাডাম জিয়ার টাকা কোথায় দিয়েছেন, কোথায় রাখে। আমি বলছি আমি জানি না। তখন আবার দিল, মানে আমার 2টা নিক্যাপ মানে তারা দিল, তারপর ফেলে রাখলো। ইভেন সম্পৃক্ততা না থাকলেও যদি দাড়ি টুপি পরে মসজিদে যায়, মাদ্রাসায় যায় বা এগুলো সম্পৃক্ততার কারণে কিন্তু এই মামলাগুলো দেওয়া হয়েছে। তুই তো জামাতের তুই শিবিরের কোন পদ আসাস, তুই কী করো সেই সে বলছি আমি একসময় ছাত্র শিবির করতাম, এখন আমি করি না। কেন আমি মুখে তখন আমার মুখে আরেকটু বড় দাড়ি ছিল, মুখে বড় দাড়ি করি, টাকার উপর এখানে প্যান্ট করি, এই নানান কোয়েশন। আমার ভাই কেন জামাত ইসলাম করতো, এই টাইপের রিলেটেড কোয়েশন। ফাঁকে ফাঁকে উনি খুবই বাজে বৃষ্টিভাবে মানে কথায় কথায় গালি দিতেছিল, জঙ্গি, রাজাকারের বাচ্চা, এই রাজাকারের বাচ্চা বেশি। আপনি তাকে কিছু ভুয়া মামলা দিচ্ছেন, আমরা যেটাকে বলছি কিছু প্যাকেজ কেস দিচ্ছেন, অ্যান্টি টেররিজম অ্যাক্টে দিচ্ছেন, আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভস অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইসবের আন্ডারে মামলা দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে তাকে অনেকদিন জেল খাটতে হচ্ছে, এরকম একটা সিস্টেম আছে। 4-5টা মামলায় একই ধরনের ভাষায় ব্যবহার করা হয়েছে এবং ভার্বেটিম, ওয়ার্ড ফর ওয়ার্ড। যদি এইভাবে হয় 4-5টা, তাহলে বুঝতে হবে দিস কেসেস আর অল ম্যানুফ্যাকচার্ড কেসেস। দুটো মামলার আপনার ল্যাঙ্গুয়েজ একরকম হইতে পারে না, কিছু হইতে পারে গোপন তথ্যের ভিত্তিতে, দিস মাচ। Acting on a secret information, the raiding party went to the place of occurrence and arrested the accused. এটা হতে পারে, কিন্তু বাইকগুলো তো মিলার কথা না। ঘটনাস্থল, ঘটনার তারিখ এবং কিভাবে ঘটনা ঘটেছিল, এগুলো তো আপনার মিলার কথা না। বিশেষ করে সন্ত্রাস বিরোধী আইনে যে মামলা, জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি বানানো, এইটাই কিন্তু প্রথমতই তাকে হিউমিলেট করছে। সমাজ থেকে কিন্তু তাকে প্রথমে বিচ্ছিন্ন করা দেওয়া হলো, পরিবার থেকে প্রথমে বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং তার প্রতিবেশী সবাই কিন্তু তাকে ভিন্ন চোখে দেখে। এই ছেলেটা জঙ্গি, আমরা তো জানতাম না, এটা জঙ্গি পরিবারের সন্তান। তাদের মধ্যে একটা ফোবিয়া ছড়াই গেছিলো যে এই আপার সাথে হয়তো যোগাযোগ করলে আমরাও অ্যারেস্ট হতে পারি, আর এই মেয়েটার সাথে যোগাযোগ করলে আমরাও অ্যারেস্ট হতে পারি। এটার জন্য আমরাও নিজেদেরকে গুটাই নিয়েছিলাম যে কি দরকার যদি কারো ক্ষতি হয়। বাংলাদেশে জঙ্গি নাই এই কথাটা বলা যাবে না, জঙ্গি ছিল, জঙ্গি এখনো আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেইভাবে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, যেটা প্রোটেক্ট করা হচ্ছে, এইটার খুবই খুবই একটা ক্ষুদ্র অংশ হয়তো বাংলাদেশে জঙ্গি আছে। তৎকালীন যে সরকার ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার জন্য এই ওয়ার অন টেররের যেই ন্যারেটিভ, এইটাকে জিয়ে রাখার জন্য এটা তারা চালিয়েছে। Killed by the BNP Jamaat, you know that BNP Jamaat is a terrorist party. They always go for terrorism and nepotism and corruption. I have to prove credibility, right? To whom? To whom? A terrorist party? A terrorist organization? No. এই মামলাগুলো তো বছরকে বছর চলছে এবং এই মামলার হাজিরা দিতে দিতে তাদের যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি। এবং আমরা একটা জরিপ করেছি যে মিনিমাম খরচ হয়েছে 7 লাখ টাকার মতো, তাদের হাজিরা থেকে শুরু করে এই মামলা পরিচালনার সব খরচ। অনেক ফ্যামিলি তাদের জমি জমা, তারপরে হচ্ছে বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই মামলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু মামলাগুলো ঝুলছে। প্রায় 3 লাখ টাকার মতো খরচ হয়েছে জামিনের পেছনে, আসা যাওয়ায়, গাড়ি ভাড়া, এটা হচ্ছে নিট একটা কস্ট। তারপর তো অন্যান্য জায়গায় এখানে টাকা খাওয়াইছে, ওইখানে টাকা খাওয়াইছে, বাড়িতে পুলিশ গিয়েছে কয়দিন পর পর, ডিবি থেকে লোক গিয়েছে, ওরা গিয়ে বসে থাকছে, তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, ওদেরকে টাকা দেওয়া লাগছে, টাকা পয়সা না নিয়ে কেউ কখনো আসে নাই, থানায় টাকা দেওয়া লাগছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংস্থার লোক গেছে, ওরা টাকা খাইছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে 16 সালেও। এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো ভুয়া প্রমাণিত হওয়ার পরে তাকে বেকসুর খালাস করে দিয়েছে, কিন্তু তাকে যে এই যে 4 বছর বা 5 বছর যে সে কারাগারে বন্দী ছিল, এটা তাকে কে ফিরিয়ে দেবে? এখন ভুয়া মামলা দিয়ে এগুলোর পক্ষে তো তাদেরকে এখন প্রমাণাদি জোগাড় করতে হবে, প্রমাণাদি পাবে কোথেকে? হ্যাঁ, এটা একটা তো তাদের জন্য সমস্যা। তো ওখানে একটা বেশ ওয়েল ডেভেলপড সিস্টেম্যাটিক টর্চার রেজিম ছিল আসলে। এই টর্চার করে কনফেশন আদায় করা হতো, স্বীকারোক্তি আদায় করা হতো। আমাকে লাস্ট
এটাই চাইতেছে আব্দুল মুমিন আমি স্বীকার করতাম, মানে আপনার পরিচয় বদলানো। হ্যাঁ পরিচয় করতাম, তো আমি আব্দুল মুমিন স্বীকার করে নিছি। করে নেওয়ার পরে এই যে এখন বাসজলা দিয়ে লাশটা বলতেছে তোর নাম আব্দুল মুমিন, আর তোর বাপ যদি জিজ্ঞাসা করে কথা জিজ্ঞেস করে বলবি যে আমি বাবার সাথে রাগ করে তাবলিগে চলে গেছিলাম, তাবলিগের কিছু জিনিসপত্র আছে এই ব্যাগের মধ্যে, এই ব্যাগটা নিয়ে তুই চলে যাবি, ওরা ছেড়ে দিয়ে আসো। যেহেতু সব ম্যাজিস্ট্রেট এক না, কিছু কিছু ভালো ম্যাজিস্ট্রেটও আছে, তাই কিছু ম্যাজিস্ট্রেট আবার থাকতো খারাপ, এবং সবাই জানতো তারা মানে কারা যারা এগুলো মেনে নেবে, এই ধরনের ফোর্সড স্বীকারোক্তি বা গুম হওয়া সত্ত্বেও জিনিসটাকে কগনিসেন্সে না নেওয়া। তো ওই সব মানুষদের সামনেই যাওয়া হতো, ওদের সামনেই এদেরকে প্রডিউস করা হতো, তারা ফোর্স স্বীকারোক্তি মেনে নিত। না আমি বলছি না, আমি 160 আমার মাইরা ফেলাইতো, আমি 164 দিলাম, 164 দিলে আমার ফাঁসি হয়ে যাবে, আমি তো এগুলো কোনো কিছুর সাথেই নাই। আপনারা যা বলতেছেন আমি এগুলো কিছুই জানি না, সব সাজায় আপনারা দিচ্ছেন। তখন আমারও ওই আয়ু বলতেছে, ওই প্রথম দিন আমাকে যখন, এটা আপনাকে কি বলবো, মানে প্রথম দিন আমাকে যখন ওয়াটার বোর্ডিং দিয়েছে তখন আমার মানে আমি প্রসব করে দিয়েছিল আর কি। তো ওই জিনিসটা ও আবার আমাকে রিমাইন্ড করে দিচ্ছে যে তোরে যে মনে নাই, তোরে যে তুই যে প্রসব করে দিয়েছিস রিসিলি মেয়েদের লগে, আজকে কিন্তু আবার সেইভাবে মাইতে টানায় পিড়ামো, কিন্তু তুই যা বলি সেইভাবে কর। করে নিয়ে আসছে, করে নিয়ে আইসা বলতেছে, এমন একজন জাজের কাছে নিয়ে আসছে, আইসা বলতেছে ও 164 দিতে চায় না, অনেক চেষ্টা করছি দিতে চায় না। পরে বলে যে আবার সেই করে যে জাজ বলতেছে ও এখনো দাঁড়ায় আছে কিভাবে, এটারে কেমন 164 দেয় না, এটা তো দাঁড়ায় আছে সুস্থ আছে, 164 দেওয়ার জন্য কিছু মশলাপাতি খরচ করতে হবে না। A guam or enforced disappearance is a violation of human rights. So the judges as a whole should be sensitized about the human rights, about the various human rights instruments and the violation of those human rights. ম্যাজিস্ট্রেট সাহেব উনি ডাক দিয়ে বললেন যে আপনাদের আসামি তো করতেছে না, কি বলে বালকরূপ স্বীকারোক্তি দিচ্ছে না। একটা এগ্রিজিয়াস কেস আমাকে যেটা খুব ডিস্টার্ব করেছে সেটা হলো যে সে আমাকে বর্ণনা করছিল যে ম্যাজিস্ট্রেটকে যে বলেছে যে প্লিজ আমি এতদিন গুম ছিলাম, আমি আসলে এটার সাথে জড়িত না। হ্যাঁ, অনেক সাহস করে এটা সে ম্যাজিস্ট্রেটকে বলেছিল। ম্যাজিস্ট্রেট তখন যে পুলিশ সাথে নিয়ে গিয়েছিল, পুলিশকে ডেকে বলেছে এই যে দেখেন কি বলছে, তখন তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। সিএম কোর্টের বারান্দায়, এটা শুনতে 8 তলা বা 9 তলায় কিছুক্ষণ আমাকে মারধর করলো। আমার এখানে আমাদের দাগ আছে মনে হয়, এটা ওরা আমাকে মাথাটা ধরে স্যার গ্রিলের মধ্যে এটাতে বাড়ি মারতে ধরছে, তখন আমার হাতে হ্যান্ডকাপ ছিল, তাই আমি মাথাটা বাঁচানোর জন্য এটা যখন আনছি তখন আমার এখানে পড়ছে, তাই আমি নিচে ফেলে পালাইলো, কিছুক্ষণ মারলো, অনেক চিৎকার চেঁচামেচি করতেছিলাম, কারণ আমি হচ্ছে কেউ তো আসলো, যখন চিৎকার চেঁচামেচি করতেছি তখন ম্যাজিস্ট্রেট আবার আয়কে ডাকে পাঠাইছে যে এত আওয়াজ করতেছেন কেন। আর মানে কি বলবো, এটা অবিশ্বাস্য বিষয়, আমি প্রশাসনকে কাছ থেকে দেখছি আর আমি অবাক হয়েছি যে আসলে পুরোটাই একটা সিস্টেম। Most of the judges were at the beck and call of the high command of the then ruling party. That's why they did not dare to take any effective steps against the enforced disappearance of the victims or abduction of the victims, The judiciary must be proactive instead of reactive. The judiciary must come forward, protecting and promoting the human rights of the people through adjudication of disputes in a very bold and assertive manner. Boldness is an integral part of the personality of a judge. A weak person is not suited or suitable for the position of a judge. Judges must know how to deliver justice impartially, effectively, and in a neutral manner. কিছু মানুষকে বাঁচিয়ে রাখবে কিন্তু রিলিজ করতে পারবে না, বাংলাদেশে নানাবিধ কারণ থাকতে পারে সেটার জন্য। তখন তাদেরকে আমরা দেখছি ইন্ডিয়াতে পার করে দেওয়া হয়। ইন্ডিয়াতে পার করার পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি বন্দীদের সাথে কথা বলে, সিকিউরিটি ফোর্সের ভিতরে যে হুইসেল ব্লোয়াররা আছে তাদের সাথে কথা বলে, এবং অনেক সময় আমরা নথিপত্র মিলিয়ে দিন তারিখ চেক করেও ওগুলোকে কনফার্ম করেছি যে এভাবেই ঘটেছে। তোমার আম্মায় অনেক কান্নাকাটি করতেছে, এর জন্য অনেক ছড়াছড়ি হয়েছে, এর জন্য তোমাকে দেশে রাখা যাবে না, এর জন্য তোমাকে দেশের বাহিরে পাঠাবো আমরা। একটা নদী পার করাইলো, ওই নদীর পার করানোর পরে তারপরে কাঁটাতারের একটা বেড়া আছে, ওই বেড়া দিয়ে আমাকে পার করে তারা নিয়ে গেল।
ওইখানে নিয়ে 2টা লোক আইছিল হুমরাই করে, বললো তোরে পার করে দেব, তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি, আবার আমরা তোরে আবার ব্যাগ নিয়ে আসবো। ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো, আমাদের বাহিনী নিয়ে যেত 300-400 মিটার ইনটু দ্য বর্ডার, নিয়ে যে ওই বাহিনীর হাতে হ্যান্ড ওভার দিত। একটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে বন্দি এক্সচেঞ্জ হয়েছিল। ওরা আবার ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার, আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে, ওরা 2জনকে দিল, আমরা 2জনকে দিলাম। মানে ওরা 2জন বন্দিকে দিল, আপনাদের বন্দি 2জনকে ওদেরকে দিয়ে দিল। ইন্ডিয়া আমাদেরকে বন্দি দিয়েছিল, আমরা একজন বাংলাদেশি সিটিজেনকে দিয়েছি। আমার ধারণার সাথে মনে হয় আরেকজন ছিল যার পরিচয় আমরা এখনো বের করতে পারি না। অর্থাৎ আমরা 2জনকে দিয়েছি, একজনকে পেয়েছি। ওই 2জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক, সাথে মিষ্টিও দেওয়া হয়েছে। ওই বাহিনীও মানে ইন্ডিয়ান বাহিনীও মিষ্টি এনেছিল, আমাদের বাহিনীও মিষ্টি ছিল। বন্দি গিফট দেওয়ার সাথে সাথে মিষ্টিও গিফট এক্সচেঞ্জ করা হয়েছিল। এটা আমাকে নিরাপত্তা বাহিনীর যারা ওখানে জড়িত ছিল তারাও বলেছেন, বন্দি নিজেও চোখে দেখেছে এই ঘটনাটা ঘটতে। ইন্ডিয়াতে নেয়ার পরবর্তী কি হতো বন্দীদের আমরা সবসময় জানি না, অর্থাৎ কাদের কথা জানি না, আমরা জানি না ওখানে কাউকে মেরে ফেলা হতো কিনা, কারণ যারা মারা গেছেন তাদের খবর আমাদের পক্ষে বের করা এখনো পসিবল হয়নি। যাদেরকে হ্যান্ড ওভার করলো ওদেরকে নিয়ে আবার কি করলেন? ওদেরকে নিয়ে স্যার রাস্তায় 2জনকে স্যার ক্রস ফায়ার দিয়ে ফেলাই দিয়ে আসছে। তবে এটা অবশ্যই হতো যে ইন্ডিয়াতে যারা বাঁচিয়ে রাখা হতো ইন্ডিয়াতে, তাদেরকে মামলা দেওয়া হতো, মানে অর্থাৎ ইন্ডিয়ান লিগাল সিস্টেমের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতো। সো আনপাসপোর্ট মামলা বলবে, অর্থাৎ ট্রেসপাসিং এর জন্য কেস দেওয়া হতো। তখন ওনারা ইন্ডিয়াতে জেল খাটতেন, জেল খাটা পরবর্তীতে আবার ওনাদেরকে বাংলাদেশে পুশিন করা হতো। ভারতের কারাগারে যদি কেউ থাকে সেটার জন্য আমরা বাংলাদেশি বন্দী যারা আছে তাদের তালিকা চেয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান অথরিটিকে। কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে যে তালিকাটা দিয়েছে সেটা অসম্পূর্ণ, এবং আমরা যেই পিরিয়ডের তালিকা চেয়েছিলাম অর্থাৎ 2009 সাল থেকে 2024 সালের 5ই অগস্ট পর্যন্ত সেটা তালিকা পায়নি। এই সম্পৃক্ততাটা ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ইল্লিগাল একটা সম্পর্ক, এটা আসলে খুবই ট্র্যাজিক, কারণ এরকম হওয়ার কথা না, হওয়া উচিত না, এবং আমাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্ন অবশ্যই চলে আসে। কিন্তু হয়েছে, গত 16 বছর এটা হয়েছে।